আমের কথা শুনে চট করে নায়কের দিকে তাকালো। নায়ক মুচকি মুচকি হাসছে। নায়ক ব্যাগ থেকে দুটো আম বের করে অনুভার হাতে দিল। আমি আরও নিব, এই দুটাতে হবে না। নায়ক পুরো ব্যাগ দেখিয়ে বলল, সব তোমার। ভাইয়া সবাইকে দাও, কিন্তু আমার জন্য বেশি রাখো, আমি খেতে খেতে যাব। অনুভার কথা অনুযায়ী সবার হাতে একটা করে দিয়ে বাকিটা অনুভার জন্য রাখলো। একটা একটা করে নায়কের হাত থেকে নিচ্ছে আর খাচ্ছে। মুখে হিসাবে আম দিয়ে লেপ্টে আছে। নায়ক আর নাহিদা অনুভার বাচ্চামু দেখে মিটিমিটি হাসছে। মিটিং শেষ করে অছি বাসায় এসে নাহিদ হকের সাথে কথা বলছে। একটু পরপর গেটের দিকে চোখ রাখছে। নাহিদ হক অছির অস্থিরতা দেখে কিছুটা আঁচ করতে চেয়েও যাচ্ছে না, তার মনের ভুলও হতে পারে ভেবে। তাছাড়া অছি অনুভার থেকে বয়সে অনেক বড়। তুমি খেয়ে নাও, ওরা এসে পরে খাবে। অচিকে অনেকক্ষণ হলো নাহিদ হক খেতে বলছে, কিন্তু অচি অনুভা আসার অপেক্ষা করছে। খাবার দিয়ে পুরো টেবিল ভরিয়ে ফেলেছে। না, ওরা আসলে সবাই একসাথে খাবো। বলে গেটের দিকে লাফ দিয়ে উঠল। ও শিট, অনু নিজের কি হাল করেছো? অচি অনুকে সোফায় উপর বসিয়ে টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ মুছে দিতে লাগলো। অনুভা ভয়ে হাতের আমটি পেছনে লুকিয়ে ফেললো। অচি দেখলে তাকে আস্ত রাখবে না, সে ভালো করেই জানে। অচি ভ্রুকুচকে অনুভার দিকে তাকিয়ে পেছন থেকে হাত এনে আমটি নিয়ে একটা প্লেটের উপর রেখে হাতও ভালো করে মুছে দিল। অচিকে দেখে মনে হচ্ছে সে যেন পিচ্ছি একটা বাবুকে পরিষ্কার করে দিচ্ছে। পুরো মুখ আম দিয়ে কি করে রেখেছো? সাথে হিজাবটাকেও ছাড়োনি? রুমে গিয়ে জামা পাল্টে আসো, যাও। অচির কাছে সবাই অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। নাহিদ হক একবার নায়কের দিকে তাকিয়ে দেখে নায়ক দুই হাত মুষ্টিবদ্ধ করে রাগে অচির দিকে তাকিয়ে আছে। নাহিদ হক চাপা শ্বাস নিলেন ভবিষ্যতের কথা চিন্তা করে। তার ছেলের পাগলামো দিনকে দিন বেড়েই যাচ্ছে অনুভার জন্য। অনুভা জামা চেঞ্জ করে এসে নাহিদার পাশে বসে একটু পর উঠে গেল। নাহিদা নিচু স্বরে বলল, কি হলো, বসো। না, আমি ভাইয়ার কাছে বসবো। অনুভা অচির দিকে তাকিয়ে বলল। অচির পাশে এসে নায়ক বসেছে। অচির সরু চোখে অনুভার দিকে তাকিয়ে বলল, ওখানে কি সমস্যা, বসে খাও। গম্ভীর কণ্ঠে বলল। অনুভা মুখ ভার করে চুপ করে দাঁড়িয়ে আছে। অচি অনুভার পাশে চেয়ারের ছেলেটিকে চিনতে পারল না। ছেলেটি চুপচাপ খাচ্ছে। আশেপাশে কি হচ্ছে যেন সে কিছুই জানে না। অচি তীক্ষ্ণ চোখে নজর বুলিয়ে নিল। অনুভার হাতের দিকে তাকিয়ে চোয়াল শক্ত হয়ে গেল। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে অনুভাকে বলল, আসো, এখানে বসো। অচি নিজের চেয়ার ছেড়ে অনুভার চেয়ারে বসলো। অনুভা অচির চেয়ারে বসে আরাম করে খেতে লাগলো। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিল। তোমার নাম কি? অচি নিচু স্বরে বলল। ছেলেটি চমকে অচির দিকে তাকালো। ভয়ে ভয়ে উত্তর দিল, সিমন। নাহিদার মামাতো ভাই, কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে। অচি সিমনের পায়ের উপর নিচের পা দিয়ে আঘাত করলো। সিমন চাপা চিৎকার দিয়ে সবার দিকে একবার চোখ ঘুরিয়ে নিল। সবাই খাওয়া বাদ দিয়ে সিমনের দিকে তাকিয়ে আছে। অনুভা অচির দিকে তাকালে অচি ঠোঁট বাঁকিয়ে হাসলো। অনুভা আর বুঝতে বাকি নেই এই চিৎকারের পেছনে কে আছে। নাহিদ হকের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না, তবে তিনি চুপ করে থাকলেন। কি বা বলবে? কলিজার টুকরো বোনের একমাত্র মেয়ের গায়ে কেউ নোংরা দৃষ্টিপাত ছোঁয়া দিলে কেই বা সহ্য করবে? সেখানে নাহিদ হক তো অনুভাকে নিচের মেয়ের মতো ভালোবাসে। মিতু বেগম পেরেশান হয়ে জিজ্ঞাসা করলো, সিমন, বাবা কি হয়েছে, কোনো সমস্যা? কিছু হয়নি পুপি, আমি ঠিক আছি। সিমন দ্রুত খেয়ে সেখান থেকে প্রস্থান করলো। অজির সামনে আর একটু থাকলেই দম বন্ধ হয়ে যাবে। এই লোককে বিশ্বাস নাই, কি করে বসে? অনুভার যতক্ষণ খাওয়া শেষ না হলো অচি ততখানি প্লেট নিয়ে বসে থাকলো। সবাই এক এক করে চার চার রুমে গেল। অনুভা কিচেনে গিয়ে মিতু বেগমকে বলল, মামিমা, এক কাপ কফি করে দাও। কার জন্য? আমার ভাইয়ার জন্য। ভাইয়া কফি না খেয়ে ঘুমায় না। বড় মা প্রতি রাত কফি করে দিলে
খেয়ে তবেই ঘুমিয়ে যায়। মিতু বেগম এক কাপ কফি করে দিলে অনুভা হেলে তুলে অচির রুমের দিকে যাচ্ছে। অচিকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে। নায়ক অনুভার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, অনুভব কোথায় যাও? তোমার হাতে কার কফি? আমার ভাইয়ার। রাস্তা ছাড়ো, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, অনেক রাত হয়েছে। দাও আমি দিয়ে আসি। নায়ক হাত বাড়িয়ে দিলে অনুভা কাপ সরিয়ে নিল। ট্রে একটু জোরে নড়ার কারণে একটু কফি ছলকে পড়তেই অনুভা চোখ বড় বড় করে নায়কের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার জন্য আমার ভাইয়ার কফি পড়েছে। তুমি কফি ফেলে দিয়েছো। আমার ভাইয়ার কফি তুমি ফেলে দিলে কেন? দেখো না, কমে গেল। বাঘিনীর মতো আচমকা হাতে খামচি মেরে অনুভা পাশ কেটে চলে গেল। নায়ক অবাক হয়ে তাকিয়ে আছে, আর অন্য পাশে একজন তৃপ্তি সহকারে হাসছে। যে নারী তার ভাইয়ার কফির ভাগ কাউকে দিতে পারে না, সে নারী তার ভাইয়ার ভাগ কিভাবে কাউকে দিবে? নাহিদার নানু বাসায় যাওয়ার জন্য সবাই রেডি হলো। অনুভা হিজাব বাঁধা নিয়ে ঝামেলা শুরু করলো। নাহিদা অনেক আদর করেও তাকে হিজাব বেঁধে দিতে পারছে না। লাল জামার সাথে লাল হিজাব তার লাগবেই। নাহিদার কাছে লাল হিজাব নেই, অনুভাও লাল হিজাব নিয়ে আসেনি। নাহিদা অকথ্য চেয়ারে উপরে বসে অনুভার দিকে তাকিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে। অনুভা গাল ফুলিয়ে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। নাহিদা অচির কথা মনে হতে উঠে দাঁড়ালো, দ্বিধা সংকোচ নিয়ে পা বাড়ালো। আস্তে করে অচির দরজায় টোকা দিতেই অনুভা, ভিতরে আসো, ভাইয়া কাজ করি। নাহিদা ধীর পায়ে অচির রুমে ঢুকলো। অচি ল্যাপটপ নিয়ে কি যেন করছে। নাহিদা লাজুক স্বরে বলল, অনুভব অনেক জেদ করছে। নাহিদার কণ্ঠ শুনে অচি চট করে উঠে দাঁড়ালো। ল্যাপটপ ঠাস করে বন্ধ করে হাঁসফাঁস করতে লাগলো। নাহিদা একটু লজ্জা পেল। অচির খুব অস্বস্তি হচ্ছে। অনুর কি হয়েছে? হিজাব নিয়ে। বাকি কথা বলার আগে অচি বলল, ও চলুন, কোথায় আছে একটু দেখিয়ে দিন। নাহিদা রুমে এসে অচির জন্য চেয়ার এগিয়ে দিল। অচি চেয়ারে বসে অনুভার দিকে শান্ত চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। লাল জামা আর লাল পায়জামা পরে খয়েরি একটা হিজাব মাথায় ঝুলিয়ে রেখেছে। অনুভা মাঝে মাঝে এই হিজাব নিয়ে বাসায় গাল ফুলিয়ে থাকে। তখন আয়াত খান অথবা আয়াত সব ঠিক করে দিলে তবেই ভালো। কি সমস্যা বলো? মুখে গাম্ভীর্য রেখে অনুভা অচির দিকে ভয়ে তাকিয়ে বলল, আমার লাল হিজাব নেই, কিন্তু জামা তো লাল। এখন অন্য হিজাব পরলে আমাকে পচা লাগবে। অচির প্রচন্ড রাগ উঠছে। নিচের রাগ দমিয়ে বলল, না থাকলে জেদ করে বসে আছো কেন? ধমকিয়ে উঠল। অচি ডান হাত মুষ্টিবদ্ধ করে বাম হাত দিয়ে পেশানি চিপে রাখলো। অনুভা কান্না করে দিল। অচির মেয়েদের ড্রেস আপ সম্পর্কে ধারণা কম, তাই কি করবে বুঝতে পারছে না। অনু, লাল জামার সাথে সাদা পায়জামা আর হিজাব নাও, তোমাকে ডল ডল লাগবে। একদম পুষ্প। অনু, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো। পকেট থেকে ফোন বের করে আয়াত খানকে কল দিল। ছোট আব্বু, আমি অনুকে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার একদম ন্যাকামো ভালো লাগে না। আপনার মেয়ে 1 নাম্বার ন্যাকার রানী। আয়াত খানকে কিছু বলতে না দিয়ে অচির ফোন কেটে অনুভার দিকে একবার চোখ ফিরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অনুভা নাহিদার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে দিল। নাহিপু, তুমি খুব পচা। ভাইয়াকে কেন বলতে গেলে? দেখো, এখন আমাকে আর তোমাদের কাছে রাখবে না। তুমি যদি সাদা হিজাব পরিয়ে দিতে, তাহলে কি ভাইয়া আমাকে নিয়ে যেত? নাহিদা আহাম্মক বনে গেল। তোমার অজি ভাইয়া কিন্তু সঠিক ড্রেস সিলেক্ট করেছে। সাদার ভিতরে লাল পরি লাগবে। তোমার ভাইয়ার খুব রাগ, তাই না? অনুভা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাহিদ হক আয়াত খানের সাথে কথা বলে মুখ ভার করে বসে আছে। মিতু বেগম জিজ্ঞাসা করলে বলে, মিতু, অনুভা এখনই চলে যাবে। মিতু বেগম কপাল ভাঁজ করে নাহিদ হকের দিকে তাকালে। অজি ছেলেটা খুবই গম্ভীর কিন্তু ভদ্র। বাড়িওয়ালার সবাই অজিরের এক কথায় ওঠে বসে। অজির অনুভাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছে মানে তাকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু কেন? মা অনুপাকে দেখতে চেয়েছে। মিতু বেগম মন খারাপ করে চেয়ারে বসলো। নাহিদ হক রুম থেকে বেরিয়ে অচির কাছে আসলেন।
অজির, অনুভাকে আজ বিকেলে নিয়ে যেও। নাহিদার নানি অনেক দিন হলো দেখতে চাচ্ছেন। বৃদ্ধা মানুষ, কখন কি হয় না হয়, আর অনুভাকে খুব ভালোবাসে। আঙ্কেল, ঠিকানা দিলে আমি যাওয়ার পথে দেখিয়ে নিয়ে যাব। নাহিদ হক আর কিছুই বললেন না। নাহিদ হক জানেন অজির কেন অনুভাকে রেখে যাচ্ছেন না। সিমন কাজটা একেবারে ঠিক করেনি। আয়াত খান জানলে সারা জীবনের জন্য অনুভাকে আসা বন্ধ করে দিবে। অনুভা আর নাহিদা রেডি হয়ে গেট থেকে বেরিয়ে আসলো। নাহিদা অজির দিকে নজর যেতেই দেখে সামনে গাড়ির সাথে হেলান দিয়ে অজয় ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। নাহিদা এক ধ্যানে সেদিকে তাকিয়ে আছে। সুঠাম দেহের অধিকারী এক যুবক কানে ফোন নিয়ে কারো সাথে কথা বলছে। 6 ফিট লম্বা, তামাটে গায়ের রং, ব্লু কালার প্যান্ট শার্ট, শার্টের উপর ব্লু কালার কটি, হাতে তামা কালার ঘড়ি, চোখে ফুল ফ্রেমের চশমা, দেখতে গ্লারি বই লাগছে। নাহিদা ধীরে ধীরে অচির প্রেমে পড়ে যাচ্ছে। অনুভার সাথে নাহিদা এসেছে সে তার নানি বাড়ি থাকবে। অনুভাকে নিয়ে নাহিদার নানির রুমে আসলো। অনুভা নাহিদার নানির কাছে বসলো। বুবু, তুমি আইছো? তোমার অনেক দেখবার ইচ্ছা ছিল। আপনাকেই তো দেখে আসছি। মিতু বেগমের মা এক গাল হাসলেন। অনুভার হাত ধরে অনেক সময় বসে থাকলেন। অনেক রকমের গল্পে করলো দুজনে। অনুভার এই মহিলাকে খুব ভালো লাগে। নাহিবু, আমি ওয়াশরুমে যাব। অনুভা ওয়াশরুম দেখিয়ে দিয়ে একটু কাছে বেরিয়ে গেল। অনুভা ওয়াশরুম থেকে বেরিয়ে হিজাব ঠিক করলো। সিমন এসে অনুভার পেছনে দাঁড়ালো। অনুভা কারো আগমনে পেছনে ফিরতেই ভয়ে সিটিয়ে গেল। অনুভার ভয় থেকে সিমন শয়তানি হাসি দিল। অনুভার দিকে এক পা এগিয়ে যাচ্ছে। অনুভা পিছিয়ে যাচ্ছে। অনু ভয়ে কান্না করে দিল। নাহিদাকে ডাকবে, সে আওয়াজটুকুও বের হচ্ছে না। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। সিমন অনুভাকে ঝাপটে ধরার জন্য হাত বাড়াতেই পেছন থেকে একটা বলিষ্ঠ হাত এসে সিমনকে চটকে ফেলে দিল। অচি নাস্তা করে অনেক সময় হলো বসে আছে। অনুভাকে ডেকেও পাওয়া যাচ্ছে না। রাস্তায় তার একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড না করলে ঝামেলা আছে। নাহিদার সাথে অনুভাকে ওয়াশরুমে যাওয়ার দেখে চুপ করে চেয়ারে বসলো। গ্রামের বাড়ির ওয়াশরুম বাহিরে থাকে। ঘরের সাইডে একটি ওয়াশরুম সবাই ব্যবহার করে। নাহিদা বেরিয়ে এসে দেখে অচি এক পলক সেদিকে তাকিয়ে হঠাৎ সিমনের উপর নজর গেল। সিমন কেমন যেন উকিঝুঁকি করছে। অচি ফোন বের করে আবার ঢুকিয়ে রেখে সিমনকে খুঁজতে লাগলো। সিমনকে না দেখে অচি দৌড়ে ওয়াশরুমের কাছে এসে দেখে সিমন অনুভাকে ধরতে হাত বাড়িয়ে দিচ্ছে। অচি খপ করে হাত ধরে চট করে ফেলে দিল। তোকে কাল নিষেধ করেছি অনুভার থেকে দূরে থাকতে, তুই শুনলি না। তোর মরার পাখা গজিয়েছে শুয়োরের বাচ্চা। এলোপাথারি কয়েকটা লাথি মারলো সিমনকে। নিচ থেকে তুলে আরো কয়েকটা চড় থাপ্পড় মারলো। অজিকে কেউ আটকাতে পারছে না। অজিকে দেখতে হিংস্র প্রাণীর মতোই লাগছে। এর মধ্যে বাড়ির অনেকেই এসে জমা হয়ে গিয়েছে। নাহিদা অনুভাকে বুকের মধ্যে ছড়িয়ে একপাশে দাঁড়িয়ে আছে। অজির আগে লাল হয়ে আছে, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। অনেকেই অজিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু অজির শক্তির কাছে কেউ পারছে না। সিমনের অবস্থা খুব খারাপ। নাহিদ হক দৌড়ে আসলেন। সিমনের মা বোন আশেপাশের আত্মীয় স্বজন চাপা কান্না করছে। অবস্থা বেগতিক দেখে নাহিদ হক অনুভার কাছে এসে বললেন, মারে, তুমি ছাড়া ওজিকে কেউ আটকাতে পারবে না। যাও মা, সিমন মরে যাবে। অনুভা ভয়ে নাহিদ হকের দিকে তাকালে চোখ দিয়ে আশ্বস্ত করলেন কিছুই হবে না। অনুভা ছোট ছোট হাত দিয়ে অচির বাহু ধরতেই অচি থেমে গেল। চোখ বন্ধ করে কয়েকবার ঝরে ঝরে শ্বাস নিল। অচি নাহিদার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, ছ্যাঃ, এই আপার দায়িত্ব জ্ঞান। ছোট্ট একটা মেয়েকে একা হায়নার হাতে ছেড়ে আপনি চলে গেলেন। আজ আমি না থাকলে পিচিটার কি হতো। ছ্যাঃ। কারো সাথে কোনো কথা না বলে অনুভার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। নাহিদ হক রাগে মিতু বেগমের দিকে তাকিয়েও সেও বেরিয়ে গেল। নাহিদা অঝরে চোখের পানি ঝরছে। সিমনকে
দ্রুত হাসপাতালে নিয়ে গেল। অজি অনুভাকে পাছা কোলে নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতেই আলেয়া বেগম দেখে চিল্লিয়ে উঠল, বাবা, অনুমার কি হয়েছে? ওকে ওরকম ফ্যাকাশে লাগছে কেন? আলেয়া বেগমের আওয়াজে সবাই বেরিয়ে এলো। অনুভাকে নীরা বেগমের রুমে নিয়ে শুয়ে দিল অজি। অজি ড্রয়িং রুমে এসে সোফার উপর শটান মেরে শুয়ে পড়ল। অজিকে ক্লান্ত দেখে সারা খান এক গ্লাস পানি বাড়িয়ে দিল। অজি খেয়ে আবার চোখ বন্ধ করলো। সারা খান ছেলের শিওরে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, অনুভার কি হয়েছে? খুব টেনশন হচ্ছে বাবা, বলো। মেয়েটাকে অন্যরকম লাগছে, তুমি বুঝতে পারছো? অজি হালকা চোখ খুলে আবার বন্ধ করে কয়েকবার জোরে শ্বাস নিল। মম, আমাকে একা ছাড়ো প্লিজ, খুব মাথা ধরেছে, পারলে এক কাপ কফি করে দাও। সারা খান উঠে কিচেনে গেল। নীরা বেগম ফোন কান থেকে সরিয়ে রাগে নিচের মাথার চুল টানছে। নাহিদ হক ফোন দিয়ে বোনকে সব বলছে। নীরা বেগমের ভয়, যদি আয়াত খান এই ঘটনা শুনে তাহলে কি তাণ্ডব বাঁধাবে আল্লাহ ভালো জানে। কোন দিন তাকে বাবার বাড়ি যেতে তো দিবেই না, সাথে ওই বাড়ির কাউকে আসতেও দিবে না। অজি ডাক্তার নিয়ে রুমে ঢুকলো। ডক্টর অনুভাকে দেখে কয়েকটি ওষুধ লিখে দিল। মেয়েটা খুব দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, একটু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত টেনশনের কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, ঘন্টা 3 পর জ্ঞান ফিরবে। আলেয়া বেগম অনুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়শা পাশে বসে দাঁত দিয়ে হাতে নখ খাচ্ছে। নীরা বেগম ধীর পায়ে সিঁড়ি দিয়ে অচির রুমের উদ্দেশ্যে যাচ্ছে। অচি বারান্দায় বসে অতীতে ডুবে দিল। বাড়ির নাম খান ভবন, ডুপ্লেক্স বাড়ি। বাড়িটির উপর নিচ মিলে মোট 23টি রুম। বাড়ির বড়রা নিচে থাকে আর বাচ্চা পোলাপাইনগুলো সব উপরে থাকে। বাড়িটির বয়স খুব অল্প, 9 বছরের মতো হবে। বাড়িটি করার সময় ছোট বড় সবাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল অচির বাবা আরহাম খান। এবং কি অনুভাগ আর আয়েশা 5.5 বছর বয়সেও বাচ্চাইনি দক্ষতা দেখানো। আয়াজ অনুভার ছোট ছোট হাত দিয়ে তার রুমে নকশা আর্ট করে দিয়েছিল। সমস্ত বাড়ি করা কমপ্লিট হলে অজি আর আয়েশার সাথে বাকিদের ছেড়ে দিয়েছিল রুম বুঝিয়ে নিতে। ছোট অনুভা সকলের রুমে এক এক করে জেনে নিয়ে অচির রুমে ঢুকে আর বের হবে না। তার অচির রুমটি অনেক পছন্দ হয়েছে। অনেক বড় রুম, বড় বারান্দা, সাথে সুইমিং পুল। ছোট্ট অনুভার ভাষা অনুযায়ী একটা নদী। অচি গম্ভীর হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। সে অনুভাকে এই রুম কিছুতেই দিবে না। সে গুগল ঘেটে অনেক কষ্টে এই রুমের ডিজাইন বের করেছে। অনুভাকে কেউ বের করতে পারছে না। অজিকে সবাই অনেক বুঝিয়েও কাজ হলো না। ওজি বাপ, তুই এখন মেনে নিলেই তো অনুমা বেরিয়ে যাবে, তখন তোর রুম তোরই থাকবে। না বাবা, অনুকে মিথ্যে আশ্বাস দিব না। আরহাম খান হতাশ হয়ে বেরিয়ে গেল। সারা খান ছেলের কাছে এসে বলল, ওজি, তুমি অনুভার সাথে ছোট ছিল না। তুমি যদি এখন বের না হও তাহলে এই রুমে আমি অনুভাকে দিয়ে দিব। অজি নির্লিপ্ত ভঙ্গিতে অনুভার দিকে তাকিয়ে দেখে ছোট্ট অনুভা ঠোঁট ফুলিয়ে ফুঁসছে, চোখে টইটুম্বুর অশ্রু, যে কোনো সময় গড়িয়ে পড়বে। অজি মায়ের দিকে ফিরে বলল, তুমি যাও, আমি অনুকে নিয়ে আসছি। সারা খান এই কথার অপেক্ষায় যেন ছিল। তিনি ভালো করে জানেন তার ছেলে ঠিক অনুভাকে মিথ্যে আশ্বাস না দিয়ে বুঝিয়ে নিবে। নীরা বেগম অনুভার কাহিনী দেখে বিরক্ত হয়ে অনেক আগেই বেরিয়ে গেছে। সারা বেগম অনুভাকে কিভাবে মানাবে তা দেখার স্বাদ মিস করতে চাইলেন না। এমন অনেকবার হয়েছে অনুভি অচির জিনিস নিচের দখলে নেওয়ার জন্য সারা বেলা যুদ্ধ করে থেকেছে, আর অচির সবার অগোচরে অনুভার মুড ঠিক করে দিত। সবাই এক এক করে বেরিয়ে গেলে তিনি পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলেন। অচি ধীরে ধীরে পায়ে অনুভার কাছে আসলো। 2 হাত বাড়িয়ে অনুভার পাকা আমের মতো 2টা গাল টেনে দিল। অনুভা রাগ করে অন্যদিকে ঘুরলে আবারও সামনে এসে দাঁড়ালো। অজির গম্ভীর চেহারা ধীরে ধীরে সরে একটা হাস্যোজ্জ্বল চেহারা বেরিয়ে আসলো। অনুভূতি, আমি কিন্তু রাগ করব। তুমি গাল দুটো পাকা আম বানিয়ে রেখেছো, আমার দেখতে টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। খাবো? তখন কিন্তু তোমাকে দেখতে ভালো লাগবে না।